আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা এই মহামারী করোনাকালীন সময় ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বিগত দিনের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রেরই একটি অংশ, বাংলার সহপাঠ, এই বাংলার সহপাঠের উপন্যাস অংশ নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। আশা করি এই আলোচনাটি তোমরা দেখবা এবং বোঝার চেষ্টা করবা। আজকের যে উপন্যাসটি নিয়ে আলোচনা করছি সেই উপন্যাসটির নাম হলো কাকতাড়ুয়া। এই কাকতাড়ুয়া উপন্যাসের লেখিকা হল সেলিনা হোসেন। এই সেলিনা হোসেনের লেখা কাকতাড়ুয়া উপন্যাস আমি বিগত ক্লাসে কয়েকবার নেওয়া হয়েছে, তো তারপরও আবার আমি এটা এখন এই ক্লাসে আমি আবার আলোচনা করতেছি। তোমরা মনোযোগ সহকারে এটি বোঝার চেষ্টা করবা। তো ইতিপূর্বে আমি উপন্যাসের সংজ্ঞা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের এই কাকতাড়ুয়া উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সামনে আমি তুলে ধরব, কারণ উপন্যাসটি আকারে একটু বড়। তো এটি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি নিতে হলে বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে এটি তোমাদের সামনে উপস্থাপন করতে হবে। তাই খণ্ড খণ্ডভাবে নেওয়ার আগে আমি এই পুরো উপন্যাসটির একটু সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো এই উপন্যাস নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা, সেটা হলো কাকতাড়ুয়া উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনা। আর এর ভিতরে কিছু শব্দার্থ টিকা আসবে, যখন যেটা আসবে সেটা আমি তখন তোমাদের সামনে তুলে ধরব। তো বাংলাদেশের কোনো একটি গ্রামের নাম উল্লেখ করা হয়নি। এই গ্রামের এক কিশোর ছিল, নাম ছিল বুদা, বয়সকারে বু, ধয়াকারে দা, বুদা। এক চাচি আর চাচাতো বোন কুন্তি ছাড়া 3 কুলে আপন বলতে কেউ ছিল না। তার বংশের ভিতরে এক চাচি এবং এক চাচাতো বোন, নাম হলো কুন্তি। এছাড়া তার 3 কুলে বলতে বংশের ভিতর আর কেউ ছিল না। তারা কোথায় গেছে আমরা আলোচনায় আসি, তারপরে জানা যাবে। তবে আজ না থাকলেও একদিন তারা ছিল। সে বছর দুয়েক আগের কথা। বাবা মা ছাড়াও ছিল 2 বোন আর 1 ভাই। বুদার কি ছিল? বাবা মা ছাড়াও 2 বোন আর 1 ভাই ছিল। তার মানে তার সংসারে কয়জন ছিল? বাবা মা, 2 ভাই, আর বুদা আর 1 বোন, এটা ছিল। 2 বোন আর 1 ভাই, মানে ওর আরও 2টা বোন ছিল, আরও একটা ভাই ছিল, আর বুদা ছিল। তাহলে 2 ভাই আর 2 বোন নিয়ে বুদার সংসার ছিল, এবং বাবা মাও ছিল। সবচেয়ে ছোট বোন ছিল বিনু, তার বয়স ছিল 1.5 বছর। বাবা মা ছিল পিটাপিটি, 1 ভাই তালেব আর বোন শিলু। তার পিটাপিটি ছিল, 1 ভাই নাম ছিল তালেব আর 1 বোনের নাম ছিল শিলু। এই ভাই বোনদের নিয়ে ভালোই কাটছিল তাদের দিনগুলি, তাদের সংসারের দিনগুলি এই ভাই বোনদেরকে নিয়ে বেশ ভালোই কাটছিল। কিন্তু এক রাতে সব শেষ হয়ে গেল। কিভাবে? কলেরায় তারা সবাই মারা গেল। ভাগ্যক্রমে বেঁচে গেল বুদা। চাচির বাড়িতে প্রথম আশ্রয় মিলল তার। যখন সে এতিম হয়ে যায়, ভাই বোন কিছুই তার থাকে না, তখন সে কোথায় যাবে? তখন সে চাচির কাছে গিয়ে আশ্রয় নিল। কিন্তু দারিদ্র্যের কথা তুললে বুদা সেই বাড়ি ত্যাগ করে। যখন চাচি তাকে বিভিন্ন সময় দারিদ্র্যের কথা, আমরাই খাইতে পারি না, তোমাকে কি দিয়ে খাওয়াবো, এটা সেটা বিভিন্ন কথা যখন দারিদ্র্যের কথা তার সামনে তুলে ধরে, তখন বুদার কাছে একটু খারাপ লাগে। তখন সে কী করলো? ওই বাড়ি সে ত্যাগ করলো, অন্যত্র চলে গেল।
সেই থেকে বুধা একা, যখন সেখানে খুশি রাত কাটায়। সেই থেকে কি সে স্বাধীন হয়ে গেল, একা হয়ে গেল। তার আর কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, কারো কাছেও নাই, কারো পাশেও নাই, কারো ধারেও নাই। হ্যাঁ, যতই খুশি সে ততই সে রাত কাটায়। যা খুশি তাই করে, যখন যা জোটে তাই দিয়ে ক্ষুণ্ণবৃত্তি, অর্থাৎ ক্ষুণ্ণবৃত্তি করে। ক্ষুণ্ণবৃত্তি ক্ষুধা নিবারণ করে। যখন যেখানে যা জুটে তাই দিয়ে সে কী করে? ক্ষুণ্ণবৃত্তি অর্থাৎ ক্ষুধা নিবারণ করে, পেট ভরে। পুরো গ্রাম আর হাট বাজার হয়ে উঠল তার বিচরণ ক্ষেত্র। পুরো গ্রামটা আর হাট বাজার যেখানে আছে এটা তার বিচরণ কেন্দ্র। যেখানে খুশি সেখানে সে যায়, সেখানে সে বসে, সেখানে সে থাকে, সেখানে সে রাত কাটায়। চেনা জানা বা সব মানুষ হয়ে উঠে তার আপনজন, অর্থাৎ সবাই তাকে চেনে এখন, কারণ সর্বক্ষেত্রেই তার বিচরণ, যেহেতু সবাই তাকে এখন চেনে এবং বুধা নামেই তাকে চেনে। এভাবে দিন যায়, দিন আসে, কিন্তু একদিন ওই গ্রামে মিলিটারি ঢুকে পড়ল। এভাবে দিন যাচ্ছে, দিন আসছে, একদিন মিলিটারি অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী, তারা ওই গ্রামের ভিতর ঢুকে পড়ছে। এটা 1971 সালের কথা। কখন ঢুকছিল পাকিস্তানি হানাদার বাহিনী? 1971 সাল। পুড়িয়ে দিল বাজারের দোকানপাট। বিস্মিত বুধা, কেন মিলিটারিরা এমন করল? বুধা আশ্চর্যম্বিত হয়ে গেল, অবাক হয়ে গেল যে মিলিটারিরা শুধু শুধু খালি এই হাট বাজার কেন পুড়িয়ে দিল? কি এমন অপরাধ করেছে বাংলাদেশের মানুষ? ভীষণ ক্ষুব্ধ হলো সে। ভাবল এর প্রতিকার হওয়া দরকার। মিলিটারির শুধু শুধু এভাবে কেন করলো? অবশ্যই এর প্রতিকার নিতে হবে, প্রতিশোধ নেওয়া দরকার। বুঝতে তার অসুবিধা হলো না। মুক্তিযুদ্ধ শুধু হয়ে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধ কি তা সে বুঝিই না। তার মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধ যে কি এর সংজ্ঞা সে জানে না, বা মুক্তিযুদ্ধ কাকে বলে, কিসের জন্য, কোথায় কি, এটা বিস্তারিত সে জানে না, কারণ তার বয়স ছিল খুবই কম। তবে এটা বুঝেছিল ওই মিলিটারিরা বিদেশি। এটা বুঝতো যে মিলিটারিরা আমাদের এই ঘরবাড়ি হাট বাজার পুরো দিচ্ছে, ওরা কারা? বিদেশি। বাংলাদেশের মানুষ নয়, এদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জরুরি। শুধু এরা নয়, যারা এদের সহায়তা করেছে, অর্থাৎ যারা এদের দোসর, তাদের বিরুদ্ধেও লড়াই করতে হবে। অন্যদের মতো গ্রাম ছেড়ে পালালেও বুধা কিন্তু এই গ্রাম ছেড়ে পালায়নি। কিন্তু সে তো খুব ছোট, কি করে সে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে? এক রাতে মুক্তিযোদ্ধা আলী ও মিঠু রাতের আধারে গ্রামে এলো। এক রাতে কী করলো? মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের ভিতরে একজন ছিল আলী আর একজনের নাম ছিল মিঠু। এই দুইজনে তারা কি করলো? ওই গ্রামে আসলো। বুধাকে বলল স্কুলের মিলিটারি ক্যাম্পটা উড়িয়ে দিতে হবে। বুধাকে বলল কি যে স্কুলে যে একটা মিলিটারি ক্যাম্প আছে, ওই যে পাকিস্তানি মিলিটারিদের ক্যাম্প, ওইটা উড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধে সে জড়িয়ে পড়ল। এই ক্যাম্পটা উড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা করলো এবং উড়িয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, এ থেকেই বুধার কী হলো? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ শুরু হয়ে গেল। প্রথমে পুড়িয়ে দিল শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির বাড়ি। ওখানে একটা শান্তি কমিটি নামে একটা কমিটি করছিল কারা? পাকিস্তানিরা। পাকিস্তানি এবং পাকিস্তানের দোসররা মিলে একটা শান্তি কমিটি নামে একটা কমিটি করছে। এই কমিটির চেয়ারম্যান বানাইছে কি? ওই এলাকার লোকই ছিল আহাদ মুন্সি, তাকে বানাইছে চেয়ারম্যান। ওদেরকে সহায়তা করার জন্য, ওই আর্মিদেরকে, অর্থাৎ পশ্চিম পাকিস্তানি মিলিটারি এবং বাংলাদেশি দোসর যারা ছিল, এদেরকে সহায়তা করার জন্য এই শান্তি কমিটি করা হয়েছে। এবং এই শান্তি কমিটির চেয়ারম্যান করছে ওই এলাকার লোক আহাদ মুন্সিকে। এই আহাদ মুন্সির বাড়িটি প্রথমে কী করলো? বুধা পুড়িয়ে দিল। তারপর রাজাকার কমান্ডারের বাড়িতে আগুন লাগিয়ে দিল। বাপ মা হারানো কিশোর বলে কেউ তাকে একটা সন্দেহ করে না। এই যে ফাঁকে এ জায়গায় ও জায়গায় ঢুকে এক এক জায়গায় আগুন লাগাই দিয়ে সে নির্দ্বিধায় চলে যায়, কেউ তাকে সন্দেহ করে না। কারণ কে আগুন লাগাইছে দৌড়দৌড়ি করে। তো এই এতিম ছেলেটা, চিরা ময়লা কাপড় চুপড় ছোট্ট বাচ্চাটাকে আগুন লাগাইতে পারে, ওকে কেউ সন্দেহই করে না।
হ্যাঁ, যে কোনো একজনও লাগাইয়ে দিয়েছে, সেই ধরনের তো মানুষ ওরা খুঁজে পাচ্ছে না, ওকে কেউ তাই সন্দেহ করে না, যেহেতু ও রাস্তার টোকাই, এই জন্য ওকে কেউ সন্দেহ করে না। তারপর এলো সেই দিন, কোন দিন? মুক্তিযোদ্ধাদের নেতা শিল্পী শাহাবুদ্দিন তাকে কী করলো, তাকে মাইন পেতে ক্যাম্পটা, মানে পশ্চিম পাকিস্তানি আর্মিদের একটা ক্যাম্প ছিল, এই ক্যাম্পটাকে উড়িয়ে দেওয়ার জন্য তাকে বললো যে তুই ওই ক্যাম্পটার ভিতরে একটা মাইন পুঁতিয়ে রেখে আসবি। এরপর যখন ওই পশ্চিম পাকিস্তানি মিলিটারিরা ওই ক্যাম্পের ভিতরে ঢুকবে, তখন ওই মাইন বিস্ফোরিত হয়ে ক্যাম্পটা উড়ে যাবে এবং ওরা মারা যাবে। এই দায়িত্ব তাকে দেওয়া হলো। বাংকার খোঁড়ার সময় কৌশলে সে তার ভিতর মাইন পুঁতে চলে এলো নদীর পাড়ে। বাংকারটা যখন পশ্চিম পাকিস্তানে করতেছিল, হয়তো এক ফাঁকে তারা ওখান থেকে সরে গেছে, যাওয়ার সময় বুদা একটা মাইন ওর ভিতর পেতে আসছে। পেতে কী করলো, ও এদির ভিতর নদীর পাড়ে ওখানে শাহাবুদ্দিন সে একটা নৌকা নিয়ে অপেক্ষারত ছিল। ও মাইনটা পুঁতে, ওই মিলিটারিদের ক্যাম্পে মাইনটা পুঁতে ও আস্তে দৌড়িয়ে ওই শাহাবুদ্দিনের নৌকায় উঠছে। নৌকাটা ছেড়ে কত দূর যাওয়ার পর, অর্থাৎ নির্ধারিত দূরত্বে বা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে মাইনটা কী করলো, এর ভিতর ওই ক্যাম্পের ভিতরে পশ্চিম পাকিস্তানি সেনারাও ঢুকে পড়ছে। ঢোকার সাথে সাথেই ওই মাটির নিচে যখন পুঁতে রাখছে, ওখানে পাড়া দেওয়ার সাথে সাথে মাইনটা কী হয়েছে, বিস্ফোরিত হয়ে গেছে। আর ওদিকে ওরা নৌকায় বসে শুনলো যে মাইনটা বিস্ফোরিত হওয়ার শব্দও তারা শুনতে পেল। আর এদিকে বেশ কিছু সৈন্য পাকিস্তানি তারা কী হয়েছে, আহত এবং নিহত হয়ে গেল। এখানেই অপেক্ষা করছিলেন শাহাবুদ্দিন এবং তার সহযোদ্ধারা। এলোই সেই মাহেন্দ্রক্ষণ মানুষ সেই সুযোগের সময়। তো পাকিস্তানি সেনারা বাংকারে ঢুকতেই পুরো ক্যাম্পটা মাইনের বিস্ফোরণে উড়ে গেল। মাইনের বিস্ফোরণে কী হলো, উড়ে গেল। নদীতে নৌকায় বসে শাহাবুদ্দিন বুদা শুনতে পেল সেই শব্দ, ওই মাইন বিস্ফোরিত হওয়ার শব্দ তারা শুনতে পেল। তাদের অভিযান সফল হয়েছে। তারা বলল যে আমাদের অভিযান সফল হয়েছে। এরপর নৌকা সরে গেল নিরাপদ দূরত্বে। যে দূরত্বে চলে গেছে তাতে কোনো মাইনের বিস্ফোরিত হওয়ার কোনো ক্ষয়ক্ষতি তাদের নৌকাকে স্পর্শ করতে পারবে না, এরকম দূরত্বে তারা চলে গেছে। সংক্ষেপে এই হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসের কাহিনী, এক সাহসী কিশোর মুক্তিযোদ্ধা বুদার কাহিনী। এটা হলো একটা সংক্ষিপ্ত কাহিনী। আমাদের বুঝতে অসুবিধা হয় না ঘটনাটি এইটা কবেকার ঘটনাটা ছিল, এই স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধটা কবে হয়েছিল, 1971 সালে। আমাদের এই ঘটনাটা দ্বারা বুঝতে অসুবিধা হয় না যে এটা 1971 সালের একটা ঘটনা, বা এই 1971 সালের পটভূমিতে এই গল্পটি লেখা হয়েছে, উপন্যাসটি লেখা হয়েছে। এর আখ্যানভাগ বা প্লটটিকে চমৎকারভাবে গড়ে তুলেছেন সেলিনা হোসেন। এই যে সেলিনা হোসেন, এই কিন্তু এই উপন্যাসটিকে সুন্দরভাবে উপন্যাস হিসেবে আমাদের সামনে তুলে ধরেছে। শুরুটা কীরকম ছিল, উপন্যাসটার প্রথম দিয়ে কীরকম ছিল শুরুটা আমরা দেখি। রাত পোহালি দিনের আলো, ওর কাছে দুটোই সমান। কার কাছে? বুদার কাছে দুটোই সমান, রাতও যা দিনও তা ওর কাছে সমান। কারণ দিনেও সে ঘুমিয়ে থাকে, আবার রাত্রেও এমন আছে জেগে থাকে, হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে। আমরা সাধারণত রাতে ঘুমাই, দিনে আমরা কী করি, কাজবাজ করি। ও তোর কাজবাজ নাই, ও রাতেও ঘুমায়, দিনেও ঘুমায়, রাতে জেগে থাকে, দিনেও জেগে থাকে। তাই বলা হয়েছে যে ওর কাছে রাত দিন দুটোই সমান। হাটে মাঠে ঘুরে বেড়ায় সে, কী করে, গ্রামগঞ্জে হাটে মাঠে যেখানে ইচ্ছা, যেখানে মন চায় সেখানে সে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে সে কোথায় যায় সে হিসাব কেউ রাখে না। নিরুদ্দেশ হয়ে সে হাঁটতেছে, কোথায় যাচ্ছে তার কোনো উদ্দেশ্য নেই। ওর কাছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই সমান। মনে করে যেদিকে চোখ যায় সেদিকেই ওর জন্য রাস্তা খোলা। কেউ বাধা দেবে না। এগুলো কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কী কাজে যাচ্ছ, যাবি না, একে বাধা দেওয়ারও নাই, আর যাওয়ার নির্দেশ দেওয়ারও কেউ নাই, জিজ্ঞাসা করার কেউ নাই। অতএব ওর জন্য সব স্বাধীন। এই হচ্ছে কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র বুদার কথা। কাকতাড়ুয়া উপন্যাসটির প্রধান নায়ক বা প্রধান চরিত্র ছিল কে? বুদা। এরপর বুদার
চরিত্রটিকে ধীরে ধীরে গড়ে তুলেছেন সেলিনা হোসেন। বুধার চরিত্রটাকে এই উপন্যাসে তার সুন্দর তুলির দিয়ে সে এই উপন্যাসটি সুন্দর করে তার চরিত্রটাকে এঁকেছে। উপন্যাসের বুধা কিশোর হলেও অসীম সাহস আর মানবিক গুণাবলীর অধিকারী ছিল সে যদিও ছোট ছিল বয়সে, কিন্তু তার অধিক সাহস এবং তার মানবীয় অনেক গুণাবলী ছিল লেখিকার দৃষ্টিতে। দেশের মানুষের প্রতি মর্মত্ববোধ, বিদেশি মিলিটারিদের প্রতি ঘৃণা, দেশাত্মবোধ তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল। খুবই স্বাভাবিক মনে হয় তার এই আচরণ। দেশকে ভালোবেসে বলে ধীরে ধীরে সে মুক্তিযোদ্ধা হয়ে ওঠে। সব মিলিয়ে বলা যায় দেশপ্রেম এক অনবদ্য কাহিনী। এটি তার ভিতরে যে দেশপ্রেম ছিল সেটি তার সব কিছু দিয়েই ফুটে উঠেছে। ঔপন্যাসিক এর চরিত্রগুলিকে বিশেষ করে বুধার চরিত্রটি এ লক্ষ্যে গড়ে তুলেছে। বুধার যে চারিত্রিক কতগুলি গুণাবলী ছিল, বিশেষ করে দেশপ্রেমের প্রতি, এগুলি তিনি এখানে উপন্যাসের ভিতর সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। কাকতাড়ুয়া উপন্যাসের প্রধান চরিত্র বুধাকে ঘিরিয়ে গড়ে উঠেছে এর কাহিনী। সে কিশোর কিন্তু ভীষণ সাহসী। ছেলেবেলায় সে ভয়ের গল্প শোনেনি, ছোটোবেলা থেকে সে কোনো ভয়ের গল্প শোনেনি। বুধা বলে নেয় ভয় কি তাও সে জানে না। বাবা মা ভাই বোন মারা যাওয়ার পর থেকে তার কোনো আর ভয় নেই, কারণ যার কিছুই নেই তার আবার ভয় কিসে? ভয়ের কথা কেউ শোনায়ও নেই তাকে। গায়ের লোক তাকে পাগল বলেও ডাকত। আসলে সে পাগল না, আসলে সে ছিল একটা সাহসী বালক। একা একা বেড়ে উঠতে গিয়ে সে আরও সাহসী হয়ে ওঠে। কারণ রাতে সে ওই যে বাজারের ভিতরে দোকানের সামনে বেঞ্চের উপর রাত্রে ঘুমাই থাকতো, তো সেখানে একটা বাচ্চার পক্ষে ঘুমাই থাকা সম্ভব? কারণ এখানে তো সাহস থাকতে হবে। চতুর্পাশে জীব জানোয়ার, এমনকি ভূত পেতনির ভয়ও তো থাকে সাধারণত, এগুলি তার ছিল না, কারণ তাকে ওইভাবেই সে অভ্যস্ত হইয়া বেড়ে উঠছে। চাষির বাড়ি ছেড়ে এলে তার মধ্যে মুক্তির বোধ জাগে। চাষির বাড়িতে ছেড়ে আসছে তখন তো সে মুক্ত মানুষ হিসাবে, এই বোধটা তার ভিতর আসে। একা একা থাকতে থাকতে সে স্বাধীন মানুষ হিসাবে বড় হতে থাকে। ঔপন্যাসিক এভাবেই বয়হীন এক কিশোর হিসেবে তাকে গড়ে তুলেছে। এরপরই সে জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধে। শান্তি কমিটি আর রাজাকারের কমান্ডারের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ক্যাম্পের বাংকারে মাইন পোতে মিলিটারিদেরকে তিনি কী করে মেরে ফেলে, ভয় পায় না। বুধার এই যে সাহসী হয়ে ওঠা এবং তারপর মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়া, এই দিকটি সেলিনা হোসেন চমৎকারভাবে তুলে ধরেছেন এই উপন্যাসে। বুধার চরিত্রের এই বিকাশ তাই খুবই স্বাভাবিক বলে মনে হয়। কিশোর হিসেবে তার মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি এভাবেই যৌক্তিক হয়ে ওঠে। কাকতাড়ুয়া উপন্যাসে আরও বেশ কয়েকটি চরিত্রে আমরা পাই, তারা বেশ একটা বড় ভূমিকা এখানে রাখেনি এই উপন্যাসে, তবে উপন্যাসের কাহিনী গড়ে তুলতে সাহায্য করেছে। তারা বিভিন্নভাবে সাইড থেকে তারা এই উপন্যাসটিকে কাহিনীতে গড়ে তুলতে তারা সাহায্য করেছেন। এই চরিত্রগুলোর মধ্যে হচ্ছে কুন্তি, নোলক বুয়া, হরিকাকু, আহাদ মুন্সি, তারপর আলী, মিঠু, ফুলকলি, রাজাকার কুদ্দুস, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন। এই চরিত্রগুলো ছাড়াও আরও একজনের প্রভাব এই উপন্যাসে স্পষ্ট, সেই মানুষটি হচ্ছেন বঙ্গবন্ধু। বুধা অনেক সময় যখন মুক্তিযুদ্ধের কথা ভেবেছে, তখনই ছায়ার মতো তার স্বাধীনতার আহ্বান বুধাকে উদ্দীপ্ত করেছে। কার স্বাধীনতার আহ্বান? বঙ্গবন্ধু, জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বান তাকে কী করছে? উৎসাহিত করছে, উদ্দীপ্ত করছে। বুধা অনেক সময় যখন মুক্তিযুদ্ধের কথা ভেবেছেন, তখনই ছায়ার মতো তার স্বাধীনতার আহ্বান বুধাকে উদ্দীপ্ত করেছেন। কার? বঙ্গবন্ধু। সমগ্র উপন্যাসটি নির্মাণ করতে সেলিনা হোসেনকে এইসব চরিত্রের সাহায্য নিতে হয়েছেন। তিনি এর কাহিনীকে পাঠকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছে। উপন্যাসটির ভাষাভঙ্গি, পরিবেশন চিত্র এবং বর্ণনা রীতিও বেশ আকর্ষণীয়। শুরু থেকেই ছোট ছোট বাক্যে অন্তরঙ্গ ভঙ্গিতে উপন্যাসের কাহিনী গেঁথে তুলেছেন ঔপন্যাসিক সেলিনা হোসেন।
বুধা যে মুক্ত মানুষ সেটা বোঝবার জন্য যে বর্ণনার আশ্রয় নিয়েছেন তাও অতি চমকপ্রদ। এরকম প্রাসঙ্গিক কিছু অংশ এখানে আছে। যাই হোক, বুধা যে আপন স্বভাবের স্বাধীনভাবে বেড়ে ওঠা এক কিশোর, এই বর্ণনায় আছে তারই ইঙ্গিত। মিলিটারি নির্মম হত্যাকাণ্ডে আর সে বর্বরতার দৃশ্য দেখেছে, তাই বর্ণনা করে এই উপন্যাসটিকে কি আরও আকর্ষণীয় করে তুলেছেন। আবার বুধা মিলিটারিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথাও এই উপন্যাসে যথেষ্ট স্থান পেয়েছে এবং লেখিকার বর্ণনায় সেটা এসেছে। আচ্ছা, যাই হোক, এখানে পৌঁছানোর পর ঔপন্যাসিক সেলিনা হোসেনের বুধার মধ্যে দিয়ে প্রতিশোধ গ্রহণের কথা বলেন। এই হচ্ছে লেখকের জীবন ভাবনা। অত্যাচারীর বিরুদ্ধে যে রুখে দাঁড়াতে হয়, প্রতিশোধ গ্রহণ করতে হয়, এই ভাবনাই প্রকাশ ঘটেছে এই উপন্যাসে। শুধু বড়রা নয়, একজন কিশোর যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই বুধার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মধ্য দিয়েই এই কাহিনীতে প্রকাশ পেয়েছে। গ্রামের অবহেলিত প্রান্তিক এক কিশোরের স্বাধীনতা সংগ্রামের গল্প হল এই কাকতাড়ুয়া। নতুন প্রজন্মের যারা মুক্তিযুদ্ধ দেখেনি তারাই এই উপন্যাসটি পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছুটা হলেও ধারণা তারা পাবে। উপন্যাসটির সার্থকতা মূলত এখানেই, অর্থাৎ এই নতুন জেনারেশন যারা, নতুন প্রজন্ম যারা আছে তারা এই মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু তারা এই উপন্যাসটি পড়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। এটাই হলো এই উপন্যাসটির মূল বিষয়। আচ্ছা, এর পরবর্তী ক্লাসে আগামী ক্লাসে আমি তোমাদেরকে পাঠ বিশ্লেষণ কাকতাড়ুয়া উপন্যাসটি পুরোপুরি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত আমি পর্যায়ক্রমে ক্লাসে নিব। তোমরা নিজেরাও এই পাঠ পরিস্থিতির একটু মনোযোগ সহকারে পড়বা এবং ক্লাসটি দেখবা, তাহলে এই পুরো উপন্যাসটি সম্পর্কে তোমাদের একটা সম্যক ধারণা আসবে। এরপর আমরা পাঠ বিশ্লেষণ যখন যাব তখন পুরোপুরি ধারণাটা আসবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।